আচ্ছা, তো এখানে আমি জাস্ট সেকশনের বেসিক কোডটা করে নিলাম। এখন আমরা এখান থেকে আগে দেখে আসি যে আমাদের এখানে কি কি পড়তেছে। দেখেন আমাদের এইটাতে কিন্তু ফ্লেক্স প্রয়োজন পড়তেছে, আবার না দিলেও কাজ করবে। এই জায়গাতে যে গ্যাপটা আছে, গ্যাপটা দেওয়ার জন্য আমাদের ফ্লেক্স প্রয়োজন পড়তেছে। আবার আমরা প্যাডিং মার্জিন করেও গ্যাপটা দিতে পারি, তবে প্রপার ওয়েটা হচ্ছে এখানে আমরা গ্যাপ ব্যবহার করাটা। তো যে কারণে আমরা এখানে ফ্লেক্স ব্যবহার করতেছি। ফ্লেক্স ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি যে লেআউট যদি আপনারা বুঝে থাকেন যে এই যে দুইটা, একটা এই যে এইটা একটা ডিভের মধ্যে আর এইটা আর একটা ডিভের মধ্যে, তার মানে উপরে নিচে পরপর দুইটা ডিভ আছে, অর্থাৎ কলাম লেআউটে দুইটা ফ্লেক্সে কলাম লেআউটে ইয়ে আছে আর কি, দুইটা ডিভ আছে। যেই ডিভটাকে এখন আমরা নিব। তো আমাদের ওখান থেকে আগে যা ছিল সেইটা নিলে আমরা হচ্ছে, তবে এখানে দেখছি আমরা সেন্টারটা আমাদের লাগছে না, আমাদের লেফট থেকে স্টার্ট হতে হবে। তো এখানে আমরা আর কি শুরু ক্লাস দিই, ক্লাসটা আমরা পরে দিই, কেন দিই কোনটা দিই একটু দেখে দিই। আর এখানে হচ্ছে দ্বিতীয় ডিপটা আমরা নিয়ে নিলাম। তো এখানে আমরা দুইটা ডিপ নিয়ে নিছি অলরেডি। তাহলে এখন যদি আমরা দেখি যে অলরেডি আমরা ফ্লেক্স শিখছি, তো এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল আছে আর এদিকে আছে ভিউ অল, অর্থাৎ এটা এখন ফ্লেক্স ডাইরেকশন রো জাস্ট। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন না? সরি, আমার মিউট করা ছিল, আমি খেয়াল করিনি, এতক্ষণ আমি বক করে যাচ্ছি, মিউট করা আছে। আচ্ছা, যাই হোক হচ্ছে এখানে যদি আমরা এখন দেখি তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা বক্স আছে। যদি দেখি আমরা ভালো মতো, এই যে টেক্সট দুইটা একটা বক্সে, আর এই জায়গাতে এই যে আরেকটা গ্রিড লেআউট, তার মানে আমাদের কলাম ডাইরেকশনে দুইটা বক্স আছে। প্রথমটাতে টাইটেল আর এই জায়গাতে অ্যাঙ্কর আছে, দ্বিতীয়টাতে আছে আমাদের গ্রিড। তো যে কারণে আমরা এখানে আগে সেকশনটাকে বেসিক কোডটাকে নিয়েছি, দেখতেছি যে আমাদের ফ্লেক্স প্রয়োজন পড়তেছে, কলাম ডাইরেকশনের প্রয়োজন পড়তেছে, গ্যাপটাও প্রয়োজন পড়তেছে, এই জন্য আমরা এই ক্লাসগুলো রেখে দিলাম। তো পরের ডিপটাতে আছে কি, আমাদের যেহেতু এই সেকশনটা স্টার্ট হচ্ছে, তাইলে প্রথমে যে হেডিংটা আছে ওইটা একটা H2। তো H2 আমি নিলাম এবং ক্লোজ করে দিলাম। H2তে এখানে যে কন্টেন্টটা আছে আমি জাস্ট কপি করে নিয়ে আসছি, ফিচার প্রোডাক্ট। আর এরপরে আছে আর একটা অ্যাঙ্করের সঙ্গে আমরা জানি যে হাইপার রেফারেন্স বা হার্ফ একটা অ্যাট্রিবিউট থাকে, যেখানে আর কি আমাদেরকে লিখে দিতে হয় কোথায় যাবে। অর্থাৎ আমরা যদি চাই এখন যে এইটা, এই যে অ্যাঙ্কর এখানে আমরা দিচ্ছে হচ্ছে ভিউ অল, আমরা চাচ্ছি ভিউ অলতে ক্লিক দিলে গুগলে নিয়ে যাক আমাদের। তো এখানে আমরা গুগলের যে ইউআরএলটা আছে সেটা লিখে দেব, https://google.com। তো এখন যদি আমরা দেখি যে এটা আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমাদের কোডটা, আমি হচ্ছে ভুল সেকশনটা মনে ইয়ে করছি, কপি করতে, যাই হোক এখান থেকে আমরা এই যে আইডিটা বাদ দিয়ে দিলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাইলে এই যে আমাদের এখন কি হয়েছে, এখানে হেডিংটাও চলে আসছে, আবার এখানে যে অ্যাঙ্কর নিচে অ্যাঙ্করটাও চলে আসছে। এটাতে যদি ক্লিক দিই তাহলে এখন আমাদেরকে গুগলেও নিয়ে যাচ্ছে। তো অ্যাঙ্করের সঙ্গে আরও একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে টার্গেট। তো টার্গেটটা কী কাজের জন্যে, টার্গেটটা হচ্ছে আমরা অনেক সময় হয় কি যে চাচ্ছি যে এই ওয়েবসাইটটা খোলা থাক, এইভাবে নতুন আর একটা জায়গাতে নিয়ে এসে আর একটা ট্যাবে নিয়ে এসে আমাকে এই ইউআরএলটা দেখাক, তো তখন এই টার্গেটটা প্রয়োজন পড়ে। টার্গেটটা সাধারণত এইভাবে লিখতে হয়, ব্লাঙ্ক যদি লিখি তাইলে আমাদেরকে কী করবে, ও হচ্ছে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। এখন যদি দেখি আমরা যে আগেরটা আমার এরকমই আছে, পরে এই জায়গাতে একটা নতুন ট্যাব খুলে ও নতুন ট্যাবে নিয়ে আসছে। যদি এই জায়গাতে আমরা লিখি সেলফ, তাইলে ও কী করবে, ও যেই ট্যাবে ওপেন আছে ওই ট্যাবেই ও থাকবে। দেখেন আমাদের এখন ওই প্রজেক্টটা কিন্তু আর ওপেন নাই। তো এইটা কখন ব্ল্যাঙ্ক আর কখন সেলফ ব্যবহার করতে হয়, যদি এমন হয় যে এই সাইটটা আমরা বানাচ্ছি ওই সাইটেরই কোনো পেজে আমরা অ্যাক্সেস করব এইটা দিয়ে, তখন সেলফ টার্গেট হয়। আর যদি ওই সাইটের বাইরের কোনো সাইট হয় তখন ব্ল্যাঙ্ক টার্গেট করতে হয়। এখন এটা যেহেতু অ্যাঙ্কর, একে তো আবার সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে যে এটা কী করতেছে, এই জন্য এখানে আমরা ব্যবহার করি আবার রোল।
রোল হিসেবে আমরা লিখে দিই বাটন। অর্থাৎ এখন যে সার্চ ইঞ্জিনটা এই অ্যাঙ্কর ট্যাগটাকে একটা বাটন হিসেবে ট্রিট করবে। এর সঙ্গে আমরা দিতে হবে হচ্ছে এরিয়া লেভেল। এরিয়া লেভেলটা কি কাজ করবে? এরিয়া লেভেলটাও ওই যে সার্চ ইঞ্জিনটা বুঝবে যে এটা কিসের বাটন। যদি আমি এখানে লিখে দিই গুগল, তাইলে সার্চ ইঞ্জিনটা বুঝবে যে এইটা হচ্ছে গুগলের বাটন, এই বাটনটাতে ক্লিক করলে গুগল রিলেটেড কোনো কিছু দেখাবে। এইভাবে সার্চ ইঞ্জিনগুলোকে বোঝাতে হয় যে কোন জিনিসটা কি কাজের জন্য। তো সার্চ ইঞ্জিনগুলো তো অটোমেটিক বোঝে না, এই জন্যে অ্যাট্রিবিউটগুলো লেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন যদি আমরা দেখি যে আমাদের ডিজাইন যেটা ছিল এখানে কি অবস্থাতে ছিল, এই দুটা পাশাপাশি ছিল, অর্থাৎ ফ্লেক্স রোতে ছিল। যে কারণে আমরা এই যে ডিপটাতে এখন ফ্লেক্স ক্লাসটাকে দিলাম সিটি ফ্লেক্স রো। তাইলে এখন দেখেন কি হয়েছে, আমার এটা এখন রোতে চলে আসার দরকার। দেখেন রোতে চলে আসছে, কিন্তু একটা বিষয় এখানে থেকে গেল যে এখানে দেখেন আমার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, অর্থাৎ দুইটা আইটেমের মাঝখানে ফাঁকাটা রেখে আইটেমগুলোকেও দুই পাশে সরিয়ে দিয়েছে, যেটা আমরা ফিগমাতে শিখছিলাম। সেই জিনিসটা করার জন্য তাইলে এখন আমরা এখানে কি করতে পারি, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখি। দেখেন অ্যালাইন আইটেম সেন্টার, অর্থাৎ ওপর নিচ থেকে আইটেমসগুলো সেন্টার অ্যালাইনে আসে। যদি এখন আমরা এখানে দেখতে পারবেন না মনে হয়, এটা খুবই লাইট কালার, তো পেজ রুলারের কালারটা খুবই লাইট, এখানে বোঝা যাবে না ভালো মতো, বোঝা যাচ্ছে না কি। যাই হোক, এটা হচ্ছে এই যে যেমন এইটার হাইটের চাইতে এইটার হাইট কিন্তু কম, এই টেক্সটার ভিওয়ালের হাইট কম। তার মানে কি হবে, এখন এমনভাবে অ্যালাইন আইটেম সেন্টার করলে এই দুইটা আইটেমের মাঝামাঝি থেকে চিকন আইটেমটা ছোটো আইটেমটা আর কি শুরু হবে। তো এই জিনিসগুলো আর কি করার জন্য আমরা এখানে এখন ক্লাস নিতে পারি কিভাবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম স্পেস বিটুইন। তো এইভাবে আর কি আমরা নেমিং কনভেনশনগুলো দিতে পারি যেন সহজে নিজে পড়েও বুঝতে পারি। তো এখন যদি আমরা এখানে লিখি এইভাবে, গ্যাপটাকে নিচে রেখে আমরা ক্লাসটা করতেছিলাম আর কি, যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেমস সেন্টার। এখন যদি আমরা দেখি তাহলে কি হলো, আমাদের ইফেক্ট পড়ার কথা, কিন্তু আবার একটু ইস্যু আসবে। ইস্যুটা আমি দেখাবো এবং বলবো। আচ্ছা, ইস্যুটা মনে হয় আমাদের ফ্লেক্স বা কোনো কিছুর সঙ্গে ওয়াইড দেওয়া আছে, বা ফ্লেক্স দেওয়ার জন্য হয়তো এই ওয়াইডটা পেয়ে গেছে আর কি। তো বাই ডিফল্ট যদি ওয়াইড না পায় তো তাইলে কি হবে, মানে এরকম দেখাবে আমাদের ফ্লেক্সটা ঠিকই অ্যালাইন আইটেম সেন্টার হবে, স্পেস বিটুইনও হবে, কিন্তু কি হবে আইটেমসগুলো সঙ্গে সঙ্গেই থাকবে। কারণ কি, কারণ এই যে আইটেমস যেটাকে আমরা ফ্লেক্স করেছি ওর তো কোনো ওয়াইড দেওয়া নেই। যখন ওয়াইড দেওয়া থাকবে না তখন ওর কন্টেন্ট যতটুকু ততটুকু ওয়াইড পাবে, যে কারণে ওইটা কাজ করবে না। এখন যদি আমরা ওইটাকে ফুল ওয়াইড করে দিই তাহলে তখন দেখতে পাবো যে আমরা এটা ঠিকঠাক মতো কাজ করছে। এবার আসেন তাইলে আমাদের সেকেন্ড বক্স যেটা ছিল গ্রিডের, তাহলে গ্রিড গতদিন আমরা 4টার একটা গ্রিড করেছি, সেই সেম ক্লাসটা যদি আমরা এখন ব্যবহার করি তাহলে আমাদের এখন 4টার গ্রিড আবার হয়ে যাবে। আমরা এখানে কি দিছিলাম, সিটি গ্রিড 4। তো আমরা এখন এই যে আমাদের প্রথম ডিপটা এখানে শেষ, আমরা একটা কমেন্ট করে দিই যদি সহজে বোঝার জন্য, যে এটা কমেন্ট করে দিই ডিপ গ্রিড। তো এইটা হচ্ছে তাহলে আমাদের গ্রিড। এখন গ্রিডের আবার সিঙ্গেল আইটেম নিয়ে আসতে হবে, এইটাতে যেমন নিয়ে আসছিলাম ঠিক একই রকমভাবে এইটাতেও নিয়ে আসতে হবে। এখন তাইলে আমরা লেআউটটা দেখি যে এখানে কিভাবে লেআউটটা আছে। তাহলে প্রথমে 4টা বক্স আছে, 4টার থেকে একটা আগে আমরা আইডেন্টিফাই করে নিই, যেহেতু একই রকম বক্স, জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করলেই হয়ে যাবে। তাহলে প্রথম বক্সে যদি আসি, এর হচ্ছে 2টা পার্ট, আপার পার্ট আর লোয়ার পার্ট। আপার পার্টে কী আছে দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড আছে কালারফুল, যে জায়গাতে অর্গানিক বলে একটা মার্কিং করা আছে, যে এই প্রোডাক্টটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট।
তারপরের বক্সটাতে কি আছে, একটা টাইটেল আছে, রেটিং আছে, এই জায়গাতে শর্ট ডেসক্রিপশন আছে, এই জায়গাতে প্রাইস পার কেজি, আর এই জায়গাতে অ্যাড টু কার্টের একটা আইকন। এই হচ্ছে আমাদের সিম্পল। তাহলে প্রথমে একটা বক্স নিতে হচ্ছে, সেই বক্সকে আবার দুইটা ভাগ করতে হচ্ছে, একটা টপ পার্ট একটা বটম পার্ট। তাহলে টপ পার্টের যে বক্সটা আমরা নিচ্ছি ওই বক্সটাতে জাস্ট একটা টেক্সট দিতে হচ্ছে, ওইটাকে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হচ্ছে, বর্ডার রেডিয়াস করতে হচ্ছে, ছোট্ট একটা প্যাডিং দিতে হচ্ছে, এইগুলো আমরা অলরেডি শিখেছি। নিচের বক্সটাতে এসে আবার একটা বক্স নিতে হচ্ছে, প্রথম বক্সটাতে নিচের বক্সের প্রথম বক্স যেটা সেইটাতে বাম পাশে টাইটেল আর ডান পাশে প্রায় এই রেটিং, আর ওই বক্সের বাইরে সরাসরি একটা প্যারাগ্রাফ। তারপরে আবার আরেকটা বক্স যেটার বাম পাশে আছে প্রাইস পার কেজি আর ডান পাশে আছে অ্যাড টু কার্টের বাটন। তাহলে চলেন আমরা হচ্ছে এটাকে মেমোরিতে আমাদের মাথায় যেহেতু সাজিয়ে ফেলেছি, আমরা এখানে একটা সুন্দর ছোট্ট কমেন্ট করে নিই, সিঙ্গেল গ্রিড আইটেম নিয়ে এইবার আমরা তাইলে এখানে ডিপ শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখেন আমি একটা ক্লাস দিলাম, এটা হচ্ছে যেহেতু ফিচার প্রোডাক্টগুলো এখানে আসছে, ফিচার্ড প্রোডাক্ট বলে আমি একটা ক্লাস দিয়ে রাখলাম। এখন আমার প্রয়োজন অনুসারে একে ক্লাস দেব। যেমন এটাকে আমার কলাম ডাইরেকশনে প্রথমেই দুইটা বক্স নিতে হচ্ছে, এর জন্য কি করলাম, একে আমি কলাম ডাইরেকশনে নেওয়ার জন্য সিটি ফ্লেক্স ডাইরেকশন কলাম করে ক্লাস যেটা আমাদের নেওয়া ছিল সেটা আমরা নিয়ে নিলাম। তো এখন আমাদের এর মধ্যে আবার দুইটা ডিপ আছে, একটা হচ্ছে টপ ডিপ আর একটা হচ্ছে বটম ডিপ। টপ ডিপের মধ্যে কিছুই নাই, জাস্ট একটা প্যারাগ্রাফ আছে যেটাকে আমরা লেবেল বলে থাকি বা ফিচার এরকম কোনো কিছু বলা যায়, লেবেল লিখলে হবে, সমস্যা নেই। এখানে আমরা যেমন প্রথমটা ছিল অর্গানিক, প্রথম ডিপটা আমাদের শেষ। ডিপে এই ডিপেও ক্লাস নিব আমাদের প্রয়োজন যখন হবে, প্রয়োজন অনুযায়ী। তো এখন আগে আমরা ডিপগুলোকে সাজাই নিই। দ্বিতীয় ডিপ যেটা ছিল এটাতে তাহলে প্রথমে একটা ডিপ ছিল, তারপরে একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফের আমি টেক্সটটা জাস্ট কপি করে নিয়ে আসি এখান থেকে। এরপরে আবার আরেকটা ডিপ ছিল। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ছিল। তো এইখানে প্রথম যে ডিপটা ছিল সেটাতে একটা টাইটেল ছিল আর তার পাশে ছিল রেটিং। তো টাইটেল যদি থাকে, টাইটেলটা ছিল আমাদের হেডিং 3তে, যেহেতু হেডিং 2 এই সেকশনটাতে একবার আসছে, এখন তাহলে এইটা হচ্ছে হেডিং 3। তাহলে এখান থেকে আমি জাস্ট টেক্সটটা কপি করে নিয়ে আসি, অর্গানিক আর পাশাপাশি ছিল একটা রেটিং। রেটিংয়ের মধ্যে আবার যদি আমরা দেখি ভালো করে, যেখানে একটা স্টার আছে আর তার পাশাপাশি আবার টেক্সট আছে, তাহলে স্টার আলাদা একটা এলিমেন্ট, এই টেক্সটটা প্যারাগ্রাফটা আলাদা একটা এলিমেন্ট। তাহলে দুইটা এলিমেন্টকে আবার যদি আমাদের পাশাপাশি নিতে হয় অবশ্যই একটা ডিভের মধ্যে নিতে হবে, তা না হলে তো আমরা নিতে পারবো না। তো এইটাকে একবারে আমরা ক্লাস দিই রেটিং বলে। এই প্যারাগ্রাফটাকে না দিয়ে আমি হচ্ছে ডিপটাকে দিলাম, কেননা আমি এখানে যেহেতু আইকন নিব ফন্ট অসামের, দুইটাকে যেন একবারে আমি কাজটা করাতে পারি। দেখেন দুইটা দেখতে একরকম, সাইজও একরকম, এই জন্য আমি কি করলাম, প্যারেন্টটাতে ক্লাস নিলাম যেন প্যারেন্টকে দিয়েই দুইটাকে আমি এখন মডিফাই করতে পারি। তো এখন আমরা ফন্ট অসামে চলে যাই, এখান থেকে সার্চ করি স্টার, এই যে স্টার, সেটা একটু লেজি কাজ করতেছে, জাস্ট আমি যে কোডটা কপি করলাম, ক্লিক দিলাম, কপি হলো, এখানে এসে বসিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা দেখি স্ট্রাকচারটা আমাদের একদমই বিধ্বস্ত অবস্থায় থাকার কথা, জাস্ট আইটেমসগুলো আমাদের এসছে। আচ্ছা, পরেরটাতে ছিল প্রাইস আর একটা কার্ট আইকন।
তো প্রাইসের মধ্যে যদি আমরা আবার খেয়াল করি, দেখেন এখানে প্রাইস প্রথম অংশটা আছে হচ্ছে গ্রিন, যদি আমি একটু জুম করি, প্রথম অংশটা আছে গ্রিন আর পরের অংশটুকু আছে গ্রে। তো এই জন্যে তাহলে এখানে আমাদের এখন আর দুইটা ডিপ রিটার্ন করানোর প্রয়োজন নাই, এখানে আমরা স্প্যান দিব, যেহেতু এটা সেম টেক্সট, এটা হচ্ছে সেম টেক্সট কিন্তু জাস্ট এই অংশটুকুর কালার আলাদা, এই জন্য এটা একটা প্যারাগ্রাফ অ্যাকচুয়ালি। তো এই জিনিসটুকুকে জাস্ট আলাদা করার জন্য স্প্যান দিছে। স্প্যান হচ্ছে একটা ইনলাইন ব্লক প্রপার্টি, যেটা লাইনকে ব্রেক করে নিচের লাইনে নিয়ে যায় না। যদি আমরা এখানে দুটো প্যারাগ্রাফ লিখি আলাদা, তাইলে একে আবার ফের ফ্লেক্স করে রো করতে হবে, কেননা প্যারাগ্রাফ তো হচ্ছে ডিসপ্লে ব্লক প্রপার্টি, ও পুরো ওয়াইডটা জুড়ে নেয় অটোমেটিক। আর এটা হচ্ছে ইনলাইন ব্লক প্রপার্টি, অর্থাৎ তো যেই লাইনে দিছি আমরা ওই লাইনেই রিটার্ন হবে আর কি, নতুন লাইনে নিয়ে যাবে না। এই জন্য আমরা এখন স্প্যান দিই। যদি আমরা একটু দেখি যে কী জন্য স্প্যান দিলাম, দেখেন এইটা এখন এক লাইনে থাকতেছে, কিন্তু যদি এটাকে আমি দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফ করতাম, এটাকে যদি আমি এখানে আবার নতুন করে দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফ করে দেখাই, যদি এভাবে দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফ করতাম, তাইলে ওগুলো হতো কি, দেখেন এরকম নিচে নিচে চলে আসতো, তখন আবার ওই ডিপকে ফের ফ্লেক্স করে পাশাপাশি নিতে হতো। যে জন্যে এই সিম্পল টেক্সটের মধ্যে যা ছোটোখাটো পরিবর্তন থাকলে আমরা এইভাবে স্প্যান নিই, সেটাকে স্প্যান নিয়ে মডিফাই করি। তো এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে প্রাইস, প্রোডাক্ট প্রাইস, আর পরে আসে হচ্ছে আর একটা অ্যাঙ্কর, এটা সাধারণত নিয়ে যায় আমাদেরকে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে, সরি আমি এটা ভুল লিখছি, সিঙ্গেল প্রোডাক্ট পেজে। তো আমাদের যেহেতু এখন সিঙ্গেল প্রোডাক্ট পেজ নাই, আমরা এই জায়গাতে একটা হ্যাশ দিয়ে রাখি আর কি, যেন কোথাও না নিয়ে যাই। আর এখান থেকে দেখি আমরা প্লাস আইকন আছে কিনা, আমাদের প্লাস, এই যে আমাদের প্লাস আইকন, আমরা এখান থেকে জাস্ট প্লাস আইকনটাকে নিলাম, এখানে আইকনটাকে বসিয়ে দিছি। তো এখন আমাদের প্রথম স্ট্রাকচারের সব কম্পোনেন্ট নেওয়া শেষ, এখন এটাকে আমরা ভিজুয়ালাইজেশন শুরু করব। তাহলে প্রথমেই এই যে দুইটা বড় পার্ট, এইটাকে আমরা আগে ভিজুয়াল করে নিই। আচ্ছা, তার আগে ব্যাকগ্রাউন্ড সেকশনের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট ইয়ে করে নিই। আমি কোডটাকে এই পাশে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন তাই না? তো আমি ইয়ে করি, আগে ক্লাসটা ঠিক করে আসি, সেকশনকে একটা আইডি দিই, ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট কী নাম ছিল সেকশনটার, ফিচার ও এটা আগেরটা ছিল ক্যাটাগরি, আমরা ভুল লিখছি আর কি, ক্যাটাগরি জায়গায় ফিচার প্রোডাক্ট, ফিচারের জায়গায় ক্যাটাগরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আমরা একটা আলাদা একটা আইডি দিই, বা একটা ক্লাসও দিতে পারি। আমরা ক্লাস দেওয়াটাও শিখেন, যেমন আমরা এই জায়গাতে দিয়ে রাখলাম সিটি বিজি লাইট ইয়েলো, এরকমভাবে আমরা ক্লাসিংও করে রাখতে পারি, যে লাইট ইয়েলো কালারটা আমার বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়তে পারে। তো ওই জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, ফন্ট ওয়েট সবগুলোর এইভাবে ভেরিয়েশন তৈরি করে রাখতে পারি প্রয়োজন যদি বোধ করি তাহলে। তো এখান থেকে আমি জাস্ট হেক্সা কোডটাকে কপি করি, হেক্সা কোডটাকে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এরপরে একটা বক্স তাইলে আমরা স্টার্ট করি, প্রথমে বক্সটা নিই, ও আমি এবার ওইটাকে পাশে নিয়ে চলে গেছি, সরি। তাহলে দেখেন আমাদের বক্সটা স্টার্ট হয়েছে কোন জায়গাতে, এই যে আমাদের যে ফিচার্ড প্রোডাক্ট, এইটা দিয়ে আসলে আমাদের বক্সটা স্টার্ট হয়েছে। তো ফিচার্ড প্রোডাক্টটাকে আমরা নিয়ে অলরেডিও কলাম ডাইরেকশনে আমাদের আইটেমসগুলোকে দিয়ে দিয়েছে। তাহলে এর বাইরে আর কি কি আমাদের প্রয়োজন পড়তেছে সেটা দেখি।
দেখেন এখানে যদিও এই যে দুই পাশ থেকে প্যাডিং আছে, এরপরে প্যাডিংটা আমাদের লাগবে না, প্যাডিংটা এখানে সরাসরি যে আমাদের ফিচার প্রোডাক্টের প্যারেন্ট যেটা আর কি ওইটাতে নিব না, ডিপটা ওই ডিপটাতে নিব না। কারণ কি দেখেন এই যে ওপরের যে ব্লু অংশটা পুরো স্ক্রিনটার হোয়াইট জুড়ে আছে, মানে পুরো বক্সটার হোয়াইট জুড়ে। যদি এখন এর প্যারেন্টকে আমরা প্যাডিং দিয়ে দিই তাহলে তো প্যাডিংটা বাদ রেখে শুরু হবে, এই জন্য প্যারেন্টকে আমরা প্যাডিং দিচ্ছি না কোনো কিছুই, তাহলে এখানে আর বেসিকলি প্রয়োজন হচ্ছে না। তো পরের ডিপটাতে যাই, পরের ডিপটাতে তো আমরা কোনো ক্লাস দিইনি, তাহলে পরের ডিপটাতে একটা ক্লাস দিয়ে আসি। এই ডিপটাতে তাহলে আমরা এখন ক্লাস দিই প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজ এই যে একটা ক্লাস দিলাম, এই ক্লাসটা তাইলে এখন আমরা এখানে অ্যাক্সেস করি। এখন দেখেন এর কি আছে, একটা হাইট আছে, প্রত্যেকটা ইমেজের দেখেন হাইট কিন্তু সমান, এই যে দেখেন প্রত্যেকটা ইমেজের হাইট কিন্তু সমান। তো এখানে আমরা একটা ফিক্সড হাইট দিয়ে দিতে পারি, তাইলে হাইট দিলাম আমরা 220 পিক্সেল, বা অনেক বেশি হয়ে যাবে, আমরা 180 পিক্সেল দিই। এইবার দেখেন ভালো করে বোঝেন, এই যে ব্লু বক্স এতে কিন্তু আবার প্যাডিং আছে, এই যে অর্গানিক লেখাটা কিন্তু একদম কোনায় সরে যায়নি, এতে কিন্তু প্যাডিং আছে। আবার যে হোয়াইট বক্স এইটাতেও প্যাডিং আছে, তাইলে এই দুইটাতে আবার আলাদা আলাদা প্যাডিং যেহেতু আছে, আমরা এটাতে প্যাডিং দিয়ে দিই, আমরা চারিদিকেই 8 পিক্সেল বা 10 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিলাম। এখন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট নিয়ে আসি, বা আমরা যদি চাই ওই আগেরটার মতো করে একটা ক্লাস তৈরি করে রাখতে পারি, ক্লাসটাকে আমরা জাস্ট হচ্ছে বসায় দিব, তাইলেই হবে। তো সাধারণত আমরা এটা এভাবে ক্লাস বসাবো না, কেননা এই জিনিসগুলো তো যখন আমাদের ডাইনামিক্যালি আসবে লুপের থেকে, তখন একটা ডিজাইন করব আমরা জাস্ট, বাদ বাকিগুলো আমাদের অটোমেটিক্যালি ডাইনামিকভাবে জেনারেট হবে। যে জন্যে প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা করে ক্লাস দেওয়ার সুযোগ পাবো না, এইগুলো অ্যাকচুয়ালি ইমেজই আর কি এই কালারে রিটার্ন হবে। তো এই ব্লকগুলো ইমেজ থেকে আসবে এই কালারটা। তারপরেও আমরা শিখি যে চাইল্ড ধরে ধরে আমরা কালার দিয়ে শিখলাম গতদিন, ওইভাবে আমরা প্রয়োজনে কালার দিতে পারি। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, যেহেতু আমার এই যে এটা ডান পাশে রাখা আছে, এটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা লাগতেছে, এটাকে আমি একটু নিচে নিলে আমাদের এটা আর একটু চওড়া দেখা যাবে। এই যে আমাদের এখন যদি দেখি তাহলে দেখেন এটা এখন চওড়া দেখা যাচ্ছে। তো এইভাবে নিলে আর কি সিএসএস বুঝতে একটু কষ্ট হবে, যে কারণে আমি এইভাবে নিচ্ছি। এবার যদি দেখি এর আবার একটা বর্ডার রেডিয়াস আছে, টপে দেখেন আর এই টপের দুই কর্নারে দেখেন হালকা রেডিয়াস রয়েছে, এই যে দেখেন যদি দেখি আমরা দুই পাশে রেডিয়াস আছে। এখন আমাদের প্রবলেম কি দেখেন, যদি এই সরাসরি এই প্রোডাক্টের যে ব্যানার ইমেজ একে বর্ডার রেডিয়াস করি আমরা, বর্ডার রেডিয়াস তাহলে আমরা জানি এখন ক্লক ওয়াইজ ঘুরে 10 পিক্সেল 10 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, তাহলে দেখেন ওই রকম কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। তো এর একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি দেখাই। এখন মনে করেন যে প্যারেন্টে যদি কোনো কালার দেওয়া থাকে ব্যাকগ্রাউন্ড বা রেড, মনে করেন যে এরকম রেড একটা কালার দেওয়া আছে, তাইলে দেখেন হলো কি ওই প্যারেন্টের দুই কর্নার এখন শিং মতো দেখা যাচ্ছে, তাই না? যে কারণে এরকম বর্ডার রেডিয়াস থাকলে আমরা সেটাকে কি করি, এরকমভাবে প্যারেন্টের যে ক্লাস আছে প্যারেন্টের ক্লাসে দিই, প্যারেন্টের ক্লাসে দিই বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন দেখেন ওপরে নিচে চারিদিকেই তো আমার বর্ডার রেডিয়াসটা প্রয়োজন পড়বে, এইটাকে আমরা এখন বর্ডার রেডিয়াস প্যারেন্টে দিয়ে দিলাম। প্যারেন্টে দেওয়ার আবার আর একটা প্রবলেম আছে, এখন যদি একে আমি না দিই তাহলে দেখেন প্যারেন্টের ওই যে বর্ডার রেডিয়াসটা দিলাম ওর কোনো ইফেক্ট নাই। তো এইটা আবার ঠিক করার জন্য আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি ওইগুলোকে বর্ডার রেডিয়াস দিতে পারেন, অথবা প্যারেন্টকে ওভারফ্লো হিডেন করে দিতে পারেন, দুটো দিলেই কাজ করবে। তো আমি সাধারণত এই ক্ষেত্রে আর কি দুইটাতে আলাদা আলাদা সিএসএস না করে প্যারেন্টকেই একবারে আর কি ওভারফ্লো হিডেন করে দিই। তো আমি প্যারেন্টের ক্লাসটাকে নিয়ে আসলাম, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল ওভারফ্লো হিডেন। এর সঙ্গে সঙ্গে আমরা এখানে যে কাজগুলো করেছিলাম সিএসএসগুলো, সেটাও আমি একটু জাস্ট কপি করে এখানে নিয়ে এসে রেখে দিই।
আচ্ছা, এরপরে দেখেন লেভেল যেটা আমরা নিছিলাম, লেভেলটাকেও এখন তাহলে আমরা একটু স্টাইল করি। আচ্ছা, এই জায়গাতে আরেকটা জিনিস আজকে আমি দেখাবো। দেখেন, যদি আমি এখান থেকে সিলেক্টর অ্যাড করলে এই যে যে ট্যাগের নাম, এই ট্যাগের নাম সহ দিচ্ছে, কিন্তু আমি যখন সিএসএস করছি আমি ট্যাগের নামটা মুছে দিচ্ছি। এর কারণটা কি? এর কারণটা দেখেন, যদি আমি ওই জায়গাতে ট্যাগটাকে স্পেসিফিক করে দিই, একটু একটু করি, তাহলে করলে বুঝতে পারবো আমরা ভালো করে। আচ্ছা, এটাকে আমরা ফন্ট সাইজ দিই 12 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল, উপরে নিচে ডাইনে বামে 12 পিক্সেল দিই, ব্যাকগ্রাউন্ড গ্রিন হোয়াইট ম্যাক্স কন্টেন্ট। আচ্ছা, এই জায়গা থেকে কালার কোডটা আমরা একটু দেখে আসি। এর কালার কোড, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছি, এখান থেকে আমরা হেক্সাডেসিমাল কোডটাকে নিই, আমরা গ্রিনের পরিবর্তে এটাতে বসাই দিই। লাইন হাইট 1.2 বা 1 দিই, সমস্যা নেই। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, কালার হোয়াইট। এখন হোয়াইটের যে কোডটা সেটা হচ্ছে FFF FFF। এরপরে দেখেন ফন্ট ওয়েট আমি দিলাম 500 বা 600 দিই, 600। এই দেখেন, এই জিনিসটা আমার লাগতেছে। এখন এখানে ভালো করে বোঝেন যে ফন্ট সাইজ, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড এইগুলো তো দিলাম। হোয়াইটটাকে আমি ওর ম্যাক্স কন্টেন্ট সেট করলাম কেন? দেখেন, বাই ডিফল্ট ওর হোয়াইটটা 100% পাচ্ছে, অর্থাৎ প্যারেন্ট যতটুকু ও ততটুকু প্যারেন্ট পাচ্ছে, কিন্তু আমার দরকার ও লেখা যতটুকু ততটুকু, যে কারণে আমি এটাকে ম্যাক্স কন্টেন্ট লিখলাম। তার মানে কন্টেন্ট যতটুকু থাকবে ও ততটুকু হোয়াইট হবে। তো লাইন হাইটটা হচ্ছে এর যে টেক্সটের হাইটটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য। যদিও এখানে আমাদের ছোট্ট একটা লাইন, তারপরে আমি লাইন হাইটটা দিলাম যাতে ওটা একটু চিকন দেখা যায়। বর্ডার রেডিয়াস তো অলরেডি জানেন, কালারও অলরেডি জানেন। এখন ফন্ট ওয়েটটা কি? আমরা কোনো সময় দেখি এই টেক্সটটা মোটা, এই টেক্সটটা চিকন। এই চিকন মোটার জিনিসটাকে আসলে ফন্টের ওয়েট বলা হয়, যেটা 100 থেকে শুরু করে 900 পর্যন্ত ব্যবহার করা যায় 100 ডিস্টেন্সে আর কি, 100, 200, 300 এইভাবে। আচ্ছা, তো এখন যেটা আমরা বলতেছিলাম যে এখানে আমি ট্যাগটাকে মুছে দিয়ে কেন ব্যবহার করি, তো চলেন এখন আমি লিখলাম যে এটা হচ্ছে লেভেল ক্লাসটা আমার প্যারাগ্রাফের সঙ্গে যখন থাকবে তখন এটা কাজ করবে, খুব ভালো কাজ করতেছে। এখন যদি অন্য কোথাও আপনার এই সেম জিনিসটা প্রয়োজন, আপনি এই জায়গাতে হচ্ছে ট্যাগটা দিচ্ছেন হচ্ছে ডিভ বা স্প্যান বা অন্য কোনো ট্যাগ দিচ্ছেন, তাইলে হয় কি দেখেন তো, ওইটা আর কাজ করে না। অর্থাৎ এখন ও শুধু ক্লাস নিয়েই কাজ করতেছে না, ও চাচ্ছে যে এই ট্যাগের সঙ্গে যখন এই ক্লাসটা থাকবে তখন শুধুমাত্র এই কাজটা, এই সিএসএসটা এক্সিকিউট হবে। যে কারণে আমি হচ্ছে কি করি, ওই ইয়েটাকে কি বলে, ট্যাগটাকে মুছে দিই। তো আবার স্পেসিফিক যখন হয় কি আমার পরিবর্তন করার প্রয়োজন হয় এক্সিস্টিং কোনো সিএসএসকে, তখন আমরা ওইভাবে ট্যাগটাকে ইনক্লুড করতে পারি প্রয়োজন অনুযায়ী। তো আপাতত আমাদের এইটাতে ট্যাগটা ইনক্লুড করার প্রয়োজন নয়। তাহলে দেখেন আমাদের প্রথম পার্টটা শেষ। এখন দ্বিতীয় পার্টটাতে যদি আসি, একই রকম আমি দ্বিতীয় পার্টটাতে প্যাডিং আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো তাহলে দ্বিতীয় পার্টটাতে দ্বিতীয় বক্সটা যেটা ছিল আর কি, আমাদের দ্বিতীয় বক্সটাতে চলে যাই। এই বক্সটাতে আমরা তাহলে ক্লাস দিই। প্রথমটাতে দিছিলাম যে প্রোডাক্ট ইমেজ মেটা এরিয়া, তাহলে এটাতে আমরা দিলাম যে প্রোডাক্টের মেটা কন্টেন্ট এরিয়া যেটা, এটা সেই এরিয়াটা। তাহলে এখন যেহেতু আমরা কম বেশি সিএসএস বুঝি, আমি জাস্ট ব্রাউজারে বারবার না লিখে এখান থেকে একবারে লিখতেছি। তাহলে প্যাডিং আমাদের আগেরটার মতোই 10 পিক্সেল, তারপরে ব্যাকগ্রাউন্ড এতটুকু হলেই সম্ভবত হচ্ছে। আমরা দেখি আর কিছু লাগতেছে কিনা। এখানে যদি দেখি আমরা এই লাইনগুলোর মাঝখানে আমাদের গ্যাপ আছে, তো গ্যাপটাও আমাদের লাগতেছে। আমি এখানে গ্যাপ দিয়ে দিলাম 15 পিক্সেল। এবার যদি দেখি আমরা আমাদের এটা কি অবস্থায় আছে, দেখেন মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন আমাদের এই যে টাইটেলটা, প্রোডাক্টের টাইটেল আর রেটিং, এইটা আমাদের আবার প্রয়োজন হচ্ছে ফ্লেক্স ডাইরেকশনে।
তো এটার জন্য আমাদের ক্লাস করা আছে, যে কারণে আমি এখানে ক্লাস লিখছি সিটিফ্লেক্স সিটি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম স্পেস বিটুইন। তো এখন আমরা যে ক্লাসটাকে দিয়ে দিলে দেখেন আমাদের চলে আসছে পাশাপাশি, কিন্তু এটা ভেঙে যাচ্ছে কারণ ও জায়গা পাচ্ছে না বিধায়, যেহেতু আমি কোডটাকে ডান পাশে রাখছি ও জায়গা পাচ্ছে না বিধায় ভেঙে যাচ্ছে। তো একই রকমভাবে আবার স্টারটাতেও আমাদের সেম প্রয়োজন। এই জন্যে আমি আবার এই যে রেটিংয়ের সঙ্গে জাস্ট যদি ক্লাসগুলো অ্যাড করে দিই, রেটিং ক্লাসটা আমার থাকলো, এখান থেকে আমি জাস্ট ক্লাসগুলোকে অ্যাড করে দিই, তাহলে দেখেন ও আবার আমাদের পাশাপাশি চলে আসছে। তো রেটিং আর টেক্সটের মাঝখানে আবার একটু গ্যাপ ছিল, তো রেটিং ক্লাসটাকে নিয়ে খুব বেশি না গ্যাপের জন্য যদি আমাদের ক্লাস করা থাকে তাহলে সেই ক্লাস ব্যবহার করলাম। যেমন আমাদের ছিল গতদিন সম্ভবত 20 পিক্সেল আর 50 পিক্সেল, আরও ক্লাস রাখলে সেইটা আমরা বসাইতে পারতাম। ওখানে জাস্ট 5-7 পিক্সেল মতো আমাদের গ্যাপ লাগতেছে, যে জন্য এটাতে আমি জাস্ট এখানে লিখলাম যে গ্যাপ 5 পিক্সেল। এখন দেখেন এটাতে আমাদের কালার লাগতেছে ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার, আবার ফন্ট সাইজটাও বেশ ছোটো। তো আমি এখান থেকে জাস্ট কালারের কোডটা নিয়ে নিই, নিলাম আর ফন্ট সাইজটা আমরা আমাদের মতো করে দিয়ে দেব। কালার লিখলাম, এবারে ফন্ট সাইজ দিয়ে দিই মনে করেন যে 12 পিক্সেল। তাইলে এখন আমার দুটা জিনিসই আপডেট হয়ে যাওয়ার কথা। দেখেন দুটো জিনিসই আপডেট হয়ে গেল। এখন আমরা একটা ছোট্ট জিনিস শিখে আসি, সেটা হচ্ছে আমি যে বারবার যে ক্লাস কি করতেছি, যে কালার কোডটা লিখতেছি, কালার কোডটা খুঁজে আসতেছি, এই জিনিসটা আমরা করব না। সাধারণত এই জিনিসটা না করে আমরা কি করি, ভেরিয়েবল তৈরি করে রাখি। ভেরিয়েবল কি হচ্ছে টেম্পোরারি স্টোরেজ, যে জায়গাতে আমরা শর্টকাটে মানে স্বল্প মেমোরির তথ্য রাখতে পারি, রিইউজেবলভাবে ব্যবহার করতে পারি, এই জিনিসটা হচ্ছে ভেরিয়েবল। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল আছে। সিএসএস যদিও হচ্ছে স্টাইল ল্যাঙ্গুয়েজ, তারপরে সিএসএসেও ভেরিয়েবল আছে। সিএসএসে ভেরিয়েবল লিখতে হয় এইভাবে, রুটের ভেতরে এসে আমরা যদি এইভাবে দুটো ড্যাশ নিই, সেটা আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে। ভেরিয়েবলের একটা আমরা নাম দিতে পারি তথ্যবহুল, যেটা আমি সহজে মনে রাখতে পারবো, যেমন কালার ইয়েলো। যেমনভাবে আমরা সিএসএসের প্রপার্টি লিখি, একই রকমভাবে সিএসএসের প্রপার্টি, জাস্ট এইটা প্রপার্টিটার নাম নিজের মতো করে দিতে হবে, আর সামনে দুটা ড্যাশ দিতে হবে, তাইলে এটা একটা ভেরিয়েবল প্রপার্টি হয়ে গেল। এখন এখানে আপনি যেই ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা আপনি অ্যাক্সেস করতে পারবেন এই যে ভ্যারিয়েবলের নামটা দিয়ে। এখানে আপনি যদি যে পিক্সেল লেখেন পিক্সেল, কালার লিখলে কালার, যা লিখবেন আর কি, পার্সেন্টেজ লিখলে পার্সেন্টেজ, সেই ভ্যালুটাকেই আমরা এইটার থ্রু অ্যাক্সেস করতে পারবো। তো কালারের জন্যে, প্যাডিংয়ের জন্যে এইভাবে আমরা ভেরিয়েবল তৈরি করে রাখতে পারি। যেমন কালার ব্ল্যাক, এখানে আমি ব্ল্যাকের কোডটা লিখে রাখি, কালার হোয়াইট, এভাবে আমরা ভেরিয়েবল লিখে রাখতে পারি। এখন দেখেন যেখানে আমরা কালার ইয়েলো লিখছি, যেমন স্টারের ক্ষেত্রে দেখেন ইয়েলোটা কাজ করতেছে। আমরা যদি এখন এই ভেরিয়েবলটাকে ওখানে কল করি, কোথায় লিখলাম আমরা কালার ইয়েলো, ওই যে রেটিং। তো এখন এখানে যদি আমরা ওই ভেরিয়েবলটা নিয়ে আসি, ভেরিয়েবলের নামটা তাও সেম থাকার কথা। এখন ভেরিয়েবলটাকে কল করার জন্য আমরা যে একটা ভেরিয়েবল কল করছি, সেটা সিএসএসকে বোঝানোর জন্য ভারটা লিখতে হয়, ভার ভেরিয়েবল লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলের নামটাকে এখানে বসায় দিতে হয়। তাও দেখেন আমাদের সেম একই রকমভাবে কাজ করতেছে। এখন যদি আমরা এটাকে ইনস্পেক্ট করি, তাহলে দেখেন এখন এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে ভেরিয়েবলটা লিখছিলাম আমরা ইয়েলো, এইটাতে দেখেন ওই সেম ভ্যালুটা আমাদের যে কালার কোডটা, সেই কালার কোডটা দেখাচ্ছে। এখন যদি মনে করেন এখানে এর আবার আরেকটা সুবিধা আছে ভেরিয়েবলের, ইয়েলো কালার মনে করেন আপনার 1000 জায়গায় লেখা আছে, 1000 জায়গায় ব্যবহার করা আছে। এখন ক্লায়েন্ট কোনো কারণে চাচ্ছে যে ইয়েলো কালারটা পরিবর্তন করে ডার্ক ইয়েলো বা লাইট ইয়েলো ব্যবহার করতে হবে, তখন কি আপনি 1000 বার খুঁজে পরিবর্তন করবেন? এটা না, কষ্টসাধ্য বিষয় না, যেই জন্য আমরা ভেরিয়েবলটাকে ব্যবহার করি। তো এখন যদি আমি এখানে জাস্ট
লিখে দিলাম যে আমার কালার কোডটা হবে মনে করেন যে FF, এইটা মনে করেন আমার কালার কোডটা হবে। তাহলে যত জায়গায় আমার ইয়েলো ব্যবহার করা আছে সব জায়গাতে আমার কালার কোডটা পরিবর্তন হয়ে যাবে। এইভাবে সহজে মেনটেন করার জন্যে আমরা প্রয়োজন হয় যেগুলো জিনিসগুলো, যেমন কালার, ফন্ট সাইজ, প্যাডিং, এই জাতীয় জিনিসগুলো ভেরিয়েবলের মধ্যে আমরা কল করে রাখি যেন সহজেই গ্লোবালি ওই আইটেমসটাকে পরিবর্তন করা